হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যারা সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন, বিয়ে বাড়িতে ভিডিও করবে তাদের জন্য প্রো লেভেলের ৫ টিপস নিয়ে এসেছি। যারা বিশেষ করে অলরেডি প্রো লেভেলের সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। কিন্তু যারা নতুন সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নতুন বা সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে নিজের কেরিয়ার গড়তে চান তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি বিগিনার লেভেলের সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হয়ে থাকেন আপনার জন্য খুবই উপকারী একটা ভিডিও এটা হতে চলেছে। এইজন্য স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি যে ৫ টি টিপস বলবো এই ৫ টি টিপস প্রো লেভেলের। এই ৫ টি টিপস যদি আপনারা অবলম্বন করেন আপনার সিনেমাটোগ্রাফির মান একদম খুবই ভালো হবে এবং আপনার ক্লায়েন্ট অনেক বেশি পাবেন বা বিয়ের কাজ অনেক বেশি পাবেন। যারা বিশেষ করে ওয়েডিং সিনেমাটোগ্রাফি করবেন বা ওয়েডিং প্রি ওয়েডিং শুট করবেন তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ৫ টিপস। ১ম টিপসটা বলবো, আমরা যারা সিনেমাটোগ্রাফি করি তারা অবশ্যই কনফিউশনে থাকি যে আমরা সাবজেক্টের মানে যে কাপলের বা যার ভিডিওর বিয়ের কাজ করব সে ভিডিওটা কি আমরা স্থির নিব না মুভিং নিব। আমি প্রথম যে টিপসগুলো এই স্থির বা মুভিং টেক্সট নেওয়ার উপরে এবং এই টেকগুলো নেওয়ার সময় আপনারা একটা কাজ করবেন, যখন আপনারা কোনো কিছুর ভিডিও করতেছেন বিশেষ করে যে সাবজেক্টের ভিডিও করতে সে সাবজেক্ট যদি স্টিল দাঁড়িয়ে থাকে, আমি আবার বলি স্টিল দাঁড়িয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই যে গিম্বেল দিয়ে বা যেটা দিয়ে যে ক্যামেরা দিয়ে স্টানেই ভিডিও করেন না কেন একটু মুভিং টেক নেওয়ার চেষ্টা করবেন। মানে সাবজেক্ট যদি স্টিল থাকে আপনি ভিডিও ক্যামেরা একটু মুভিং করে টেকটা নেওয়ার চেষ্টা করবেন। অপরদিকে আপনারা যখন দেখবেন সাবজেক্ট আপনার একটু মুভিং করতেছে বা মোশন করতেছে তখন আপনারা স্টিল টেক নেবেন। আপনারা যদি সাবজেক্টটা যদি দেড়ে থাকে মানে কোনো জায়গায় একটা স্থির থাকে সেখানে যদি আপনি স্থির চিত্র নেন তাহলে কিছুটা ফটোর মতো লাগবে মানে ছবির মতো লাগবে, তখন কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগবে না। আর যখন আপনার সাবজেক্ট একটু মোশন করতেছে তখন একটু স্টিল টেক নিচ্ছেন তখন কিন্তু আপনার সাবজেক্ট যেহেতু মোশন করতেছে তাহলে ভিডিওতে স্টিল নিলে আপনি কিন্তু ওটা মনে হবে না যে আপনি স্টিল টেক নিচ্ছেন, মনে হবে যে একটু মোশন টেক্স নিতে। আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখাবো। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার সাবজেক্ট মানে স্থির আছে, আমি একটু মুভিং টেক নিচ্ছি, টেকটা কতটা সুন্দর লাগতেছে। অপরদিকে এর পরের ভিডিওতে আমি দেখাবো, দেখতেই পাচ্ছেন আমি টেক নিচ্ছি, এখানে সাবজেক্ট একটু মোশন করতেছে, আমি স্থির, এটা কিন্তু একদম স্টিল মানে স্টানে বা হচ্ছে গিম্বেলে আপনি যেটা দিয়েই টেক না কেন একদম স্থির চিত্রটা নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর আসতেছে। এই জন্য আপনার একটা কথা সোজা বলি, যখন আপনি স্টাডি শট নেবেন বা স্টাডি শট নেবেন তখন দেখবেন যে সাবজেক্টটা আপনার মোশন কেমন করছে। যদি স্থির থাকে তাহলে স্টাডি শট, আর যদি দেখবেন যে সাবজেক্ট যদি একটু মোশন করে তাহলে একদম স্টিল মানে একদম ফরওয়ার্ড শটটা নিতে পারেন, মানে এইভাবে ভিডিও টেক নিতে পারবেন। অবশ্যই যারা নতুন তারা এই কনফিউশনটা দূর হয়ে গেছে। অবশ্যই আপনার কনফিউশনে থাকেন আপনি কীভাবে টেক নিবেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন। আপনার সাবজেক্ট যদি নড়াচড়া করে তাহলে আপনারা অবশ্যই স্থির চিত্র বা স্থির ফুটেজ নিবেন। আর যখন সাবজেক্ট মোশন করবে না তখন আপনি গিম্বেল বা যেটা দিয়ে স্টানের টেক নেন না কেন আপনি অবশ্যই চেষ্টা করবেন একটু মোশন টেকটা নেওয়ার জন্য। এটা সিনেমেটিক লুকটা অনেক স্লো মোশন করলে সুন্দর লাগবে, ভিডিওর কোয়ালিটি অত্যন্ত ভালো হবে। ২ নাম্বার টিপস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ২ নাম্বার টিপস, আপনারা যারা বিয়ের কাজ করেন বা ওয়েডিং এর ভিডিও করেন তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় খেয়াল রাখবেন। আপনারা হয়তো বা কোনো বিয়েতে কাজ করলেন, আপনারা যারা কাপল মানে যাদের বিয়ের কাজ তাদেরই শুধু ভিডিও করতেছেন এবং ফ্যামিলির কোনো ক্যান্ডিড নিচ্ছেন না। আপনাকে একটা কথা বলি, আপনারা সিনেমাটোগ্রাফি করেন, স্টিল যেমন ফটোগ্রাফিতে আপনার ক্যান্ডিড ফ্যামিলির ক্যান্ডিড যদি কোনো একটা বিয়ের কভার করছেন সেখানে যদি আপনার ফ্যামিলির মেম্বারের যদি ক্যান্ডিড না থাকে সেটা অবশ্যই ভালো লাগবে না। এইরকম ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আপনারা অবশ্যই যার ভিডিওর কাজ করতে গেছেন বা যে বাড়িতে ইভেন্ট করতে গেছেন আপনার ফ্যামিলির মা-বাবা, ভাই-বোন যারা আছে সবারই টেক নিবেন, একটু ক্যান্ডিড ভিডিওগ্রাফিও নিয়েবেন। এই ভিডিওগ্রাফিটা কি করবেন জানেন? ভিডিওর শুরুতে যে এন্ট্রি বা টাইটেল আছে নামে এটা দিতে পারেন। আমি একটা ভিডিও উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে মার নামের সঙ্গে মার একটু ক্যান্ডিড ভিডিও দিয়েছি। তারপর হচ্ছে বাবার নামের সঙ্গে বাবার একটু ক্যান্ডিড ভিডিও দিয়েছি, বোনের একটু ক্যান্ডিড ভিডিও দিয়েছি। তাহলে কিন্তু ভিডিওটার যে টাইটেল বা এন্ট্রির যে ১ম টাইটেল আছে শুরুতে, যদি সবাই মিলে ফ্যামিলিগতভাবে ভিডিওটি দেখে তাহলে কিন্তু সবাই পছন্দ করবে যে আমার বোনের বা আমার মেয়ের ভিডিওতে আমার ছবি আছে বা আমার বোনের ভিডিওতে আমি আছি সবাই। আপনি নিজেরটাই ধারণা বলেন, আপনি কারো বিয়ের কাজ ধরেন আপনার ভাইয়ের বিয়ের কাজ হয়েছে। আপনার ভাইয়ের যে ভিডিওটা আছে বা সিনেমাটোগ্রাফিটা আছে এটাতে যদি আপনার কোনো ফুটেজ না থাকে কেমন লাগবে? অবশ্যই পরবর্তীতে ক্লায়েন্ট আপনি কিন্তু ওই ভিডিওগ্রাফারকে না নেওয়ার চেষ্টা করবেন বা ওই ভিডিওগ্রাফারকে আপনার পছন্দ হবে না। সেরকম আপনার কাছেও সেটা হতে পারে। অবশ্যই ফ্যামিলি মেম্বারের ক্যান্ডিড নিয়ে ক্যান্ডিডগুলো টাইটেল বা ক্যান্ডিড ফুটেজ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে। তাহলে হবে কি ফ্যামিলি মেম্বার দেখবে যে আমার ফুটেজ আছে, তার মানে এই ভিডিওগ্রাফার বা এই সিনেমাটোগ্রাফার খুবই ভালো কাজ করে, আপনার উপর খুশি হতে পারে বা পরবর্তীতে ওই বাড়িতে বা ওই ফ্যামিলিতে কোনো বিয়ের কাজ হইলে আপনাকে 100% তাদের কাজের জন্য বুক দিবে বা কাজের জন্য আপনাকে নিতে পারে। এতে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এতে আপনার বিজনেস পলিসিটাও কাজ করবে। এজন্য অবশ্যই ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করার সময় ফ্যামিলি মেম্বার মা-বাবা, ভাই-বোন যা আছে সবারই ক্যান্ডিড ভিডিও নেওয়ার চেষ্টা করবেন এবং ১ম এন্ট্রিতে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখাইলাম। তো এইভাবে আপনারা টাইটেল দেওয়া বা এন্ট্রির টাইটেলের যে প্রতি ফ্যামিলি মেম্বারের নাম সহ ভিডিও একটু ক্যান্ডিড ভিডিও দিলে ভালো হবে ভিডিওর শুরুতেই।
এরপরে যে বিষয়টা খেয়াল করবেন, খেয়াল বলতে আপনারা যখন ভিডিও বা সিনেমাটোগ্রাফি করতে যান কোনো বিয়েবাড়িতে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শুরু এবং শেষ। আপনার ভিডিওর যদি শুরু এবং শেষটা ভালো হয়, ভিডিওর মাঝখানে বডিটা যেমনই হোক না কেন, ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড করতে পারবেন। অবশ্যই শুরুতে নেওয়ার চেষ্টা করুন। আমরা শুরুতে নেই করি সাবজেক্ট বা যাদের যে কাপলের বিয়ের কাজ করতেছে তাদের কি স্থির চিত্র নেই, যেকোনো একটা লোকেশনে দাঁড়ায় স্থির একটা ফুটেজ নেই। এটাতে কিন্তু আমরা ভালো লাগবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনার কোনো সাবজেক্ট কোনো যেখানে যে ওয়েডিং ইভেন্টে গেছেন সে ভেন্যুতে যদি আপনার কোনো একটা সাবজেক্ট বা ফুলের গাছ থাকে, সেই ফুলের গাছের ফুটেজ থেকে আমি উদাহরণস্বরূপ দেখাবো। সেই ফুলের গাছের ফুটেজ থেকে অবশ্যই কাপলে যেতে পারেন। এই ফুলের গাছটা যে ব্লার করে যে ১ম এ যে ফুটেজটা নিলেন, এখানে আপনারা তাদের টাইটেল বা নেম দিতে পারেন। নেমটা দিলে খুবই সুন্দর লাগবে। এটা শুরুতে একদম ভিডিওর একদম ফার্স্ট পার্টে এটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটা সাবজেক্ট থেকে অবশ্যই মুভ করে আপনার কাপলের কাছে ভিডিওটা নিয়ে যাইতে পারেন। মুভ করলে হবে কি? আপনার অবশ্যই যে ১ম এ যে ব্লার যে ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে আপনার নাম, টাইটেল দিয়ে তারপরে আপনার সাবজেক্টে যেতে পারেন। এতে ভিডিওর এন্ট্রিটা অনেক সুন্দর লাগবে। আপনাকে উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চার ভিডিওটা শুরু করতে আমি যে সাবজেক্ট মানে এই গাছটা ১ম এ ফোকাস নিয়েছি, এই ফোকাসের এখানে নামটা দেওয়া হয়েছে। নামটা দিয়ে এই গাছটার থেকে ফোকাস করে আপনার যদি এই ছোট বাচ্চাটার ফোকাসে যাওয়া যায় তাহলে কতটা সুন্দর লাগতেছে। এটা হচ্ছে এন্ট্রি দেওয়া বা টাইটেল দেওয়ার অপশনে খুব সুন্দর লাগবে। আপনার আলাদা করে কোনো টেমপ্লেট বা আলাদা করে কোনো পিএইচডি বা আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড বা আলাদা কোনো ছবি নিয়ে আপনার টাইটেল দিতে হবে না। এতেই আপনার এন্ট্রি খুব সুন্দর দেখাবে এবং ভিডিওটা অ্যাট্রাকটিভ দেখাবে। ভিডিওটা যত ১ম এই এন্ট্রিতেই যদি ভালো না লাগে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে স্যাটিসফাইড হবে না বা ওই ফ্যামিলিতে ভিডিও না নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দ্বিতীয়ত একটা কথা বলি, এটার দ্বিতীয় অংশ হচ্ছে আপনারা যখন কোনো একটা ভিডিও শেষ করবেন, আপনারা অবশ্যই কি করেন, ভিডিওটা শেষ হয়ে গেল দা এন্ড লিখে শেষ দিয়ে দেন। এটা কখনোই করবেন না। ভিডিওতে যে একটু ব্লাক করে দিয়ে শেষ করে দেন, এটাও করবেন না। আপনারা অবশ্যই লাস্টে কি করবেন, কাপলের একটা টেক নিবেন। আপনি ভিডিওটা যখন করতে যাবেন এই মেন্টালিটিতেই যাবেন যে আপনি ভিডিও শুরুতে কেমন দিবেন এবং ভিডিও শেষে কেমন দিবেন। এই ২ টা টাইটেল যদি আপনার থিমটা একটু মাথায় ক্যাচ করে একটু সুন্দরভাবে ভালো ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন, তাহলে অবশ্যই ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হবে এবং আপনার ভিডিওটা দেখতেও অ্যাট্রাকটিভ হবে এবং ভিডিওটা পরবর্তীতে আপনার ক্লায়েন্ট আপনাকে নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা ওই ফ্যামিলিতে আরও কাজ যদি পায়, অবশ্যই ভিডিওটা কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই মিলে বসে দেখবে। ওর ভাই বা ও খালাতো ভাই বা মামাতো ভাইয়ের যদি বিয়ে থাকে বা ওইদিকের কাজ থেকে থাকে, অবশ্যই মনে করবে যে ওই ভাইয়ের বিয়েটা এই সিনেমাটোগ্রাফার বা এই ভিডিওগ্রাফার কাজটা করেছে, কাজটা অনেক সুন্দর হয়েছে। একেই কিন্তু আমরা আমার কাজের জন্য নিতে পারি। এইজন্য এন্ডিং এর দিকেও খেয়াল রাখবেন। এন্ডিং এর দিকে হতে কি আপনার সাবজেক্ট ডাইরেক্ট ক্লোজ করে দিবেন বা হচ্ছে আপনার ব্লাক করে দিয়ে শেষ করে দা এন্ড করে দিবেন না। অবশ্যই সাবজেক্ট যে কাপল বা গ্রুমের যারা ভিডিও করতেছেন, অবশ্যই ভিডিও করার সময় আপনারা কি করবেন, ভিডিওটা শেষে যখন করবেন আমরা অবশ্যই চেষ্টা করবেন আউটডোরে নেওয়ার জন্য। আউটডোরে নিলে হবে কি, আউটডোরে যখন ভিডিওটা শেষ করবেন এন্ডিংটা বলে দেয়। আপনার সাবজেক্টের ফোকাস করে আপনার সাবজেক্টে ফোকাস করলেন, ফোকাস করে ভিডিওটা আস্তে করে ক্যামেরাটা মুভিং করে নিয়ে এসে আপনার আকাশে নিয়ে গেলেন। আকাশে নিয়ে গেলে হবে কি, আপনার সাবজেক্ট থেকে আকাশে গেলে আকাশটা কিন্তু অবশ্যই মেঘাচ্ছন্ন যদি থাকে সুন্দর লাগবে বা যদি সাদাও থাকে তবুও সুন্দর লাগবে। হবে কি, আপনার এই সাদা অংশের মধ্যে এই ভিডিও ফুটেজের সাদা অংশের মধ্যে আপনার দা এন্ড বা যেকোনো একটা এই বিয়ে সম্পর্কে যেকোনো একটা টাইটেল বা যেকোনো কিছু দায়ী শেষে যেটা দিবেন, যেকোনো একটা গল্পের লাইন হোক সেটা দিতে পারেন বা ভালোবাসার কোনো একটা রোমান্টিক লেখা হোক সেটা দিতে পারেন। সেটা অবশ্যই এন্ডিংটা দেখতে সুন্দর লাগবে। আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখাচ্ছি। দেখেন কাপলটা আসতেছে, আসার পর আমি কাপলের থেকে ডাইরেক্ট ভিডিওটা আমি স্কাইয়ে নিয়ে গেলাম। স্কাইয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পারেন এই আকাশে আমি নামটা দিয়ে দিলাম। কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে বা ভিডিওটা কতটা সুন্দর লাগতেছে। অবশ্যই শুরু এবং এন্ডিংটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার ক্রিয়েটিভিটিটা কাজে লাগাবেন। আপনি অবশ্যই বিয়ের কোনো বা ওয়েডিং এর কোনো ভিডিওগ্রাফির কাজে গিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই আপনি ক্রিয়েটিভিটির কাজে লাগবেন। অবশ্যই ক্লায়েন্ট বেস লেভেল গড়ে উঠবে। ভবিষ্যতে ভালো কাজ করবেন এবং ডিমান্ডফুল সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। এরপরে ৪ নাম্বার টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। ৪ নাম্বার টিপসটা হচ্ছে সঠিক ব্যাকগ্রাউন্ড চুজ করা। আপনার একটা হয়তোবা আপনি এমন কোনো ভেন্যুতে গেছেন বা সবসময় যত ওয়েডিং এর কাজ করবেন বা ভেন্যুতে, এবং আমি নিজেও এটা উপলব্ধি করেছি। আমি অনেক ওয়েডিং এর কাজ করেছি। সবসময় কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো পাবেন না বা আপনি ভালোই পাবেন এটা কখনো, আপনি হয়তোবা গ্রামের কাজ করতেছেন বা ছোট অঞ্চলে কাজ করতেছেন, সেখানে ডেকোরেশন সুন্দর নাও হইতে পারে। এজন্য আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন। আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো চয়েস করেন, আপনি এমন একটা পজিশন নিছেন ব্যাকগ্রাউন্ডটা ভালো না, সেখানে কিন্তু ভিডিওগ্রাফি যত ভালো কাজ করেন, যত ক্রিয়েটিভিটি দেখেন, ভিডিওটা দেখতে ভালো লাগবে না। অবশ্যই আপনার ভিডিওটা অ্যাট্রাকটিভ বা ক্রিয়েটিভিটি দেখার জন্য আপনি কম দামে একটা এলইডি লাইট কিনতে পারেন। এলইডি লাইটের উপর যেকোনো একটা ধরেন যে কালারফুল জেল পেপার যে কাগজগুলো আছে, এই কাগজগুলোতে ব্যাকগ্রাউন্ডে ধরতে পারেন। ধরে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার রুমের মধ্যেও নেন, দেখতে পাচ্ছেন রুমের মধ্যেও যদি আপনি ভিডিও নেন তাহলে কতটা অ্যাট্রাকটিভ লাগবে। অবশ্যই এটা জেল পেপার দিয়ে যেকোনো এলইডি দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে পারেন। আর একটা কথা বলি, যারা বিশেষ করে একটু ইনভেস্ট করতে পারেন, গোডক্সের এসএল
500 যে এলইডি লাইট আছে এটার কয়েকটা কালার আছে, আরজিবি যে লাইটটা আছে সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লাইটটা নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে ধরে আপনি লাইট চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড সুন্দর ক্রিয়েটিভিটি দেখে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে নিতে পারেন। আর এরপরে একটা কথা বলি, যারা গ্রাম অঞ্চলে ভিডিওগ্রাফি করেন বা ছোট শহরে গ্রাম অঞ্চলে ভিডিও করেন বা ছোট কোনো উপশহরে ভিডিও করেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার আউটডোর ভিডিওগ্রাফি করতে। আর আউটডোর যদি সিনেমাটোগ্রাফার, প্রি ওয়েডিং বা যে ভিডিও যে সিনেমেটিক শুটিং নেন না কেন, আপনি চেষ্টা করবেন গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য। অবশ্যই আপনার যে কোনো গ্রামে গেছেন, অবশ্যই গ্রিন ব্যাকগ্রাউন্ড কিন্তু পাওয়া খুবই সোজা। মানে একটা বাগানে গেলেন বা যে কোনো একটা আউটডোর লোকেশনে গেলেন বা কোনো একটা জমির কিনারায় গেলেন, যেখানেই যান গ্রিন ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই আপনি পেতে পারেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন রুমে, বাড়িতে গ্রামাঞ্চলের বাড়িগুলো একটু ছোট হয় বা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর নাও হতে পারে। এজন্য আউটডোর করার চেষ্টা, আউটডোর যে প্রি ওয়েডিংটা করবেন এটা অবশ্যই গ্রিন ব্যাকগ্রাউন্ডে নেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দর কালার পাবেন এবং কালার গ্রেডিং করে খুব সিনেমেটিক লুকটাও অনেক সুন্দর হবে। আউটডোরে কিন্তু অনেক, যেমন চিত্রগল্প হোক, ফিল্মেজন হোক, এটা আউটডোরে কিন্তু দেখবেন সিনেমাটোগ্রাফিগুলো করে এবং খুবই অ্যাট্রাকটিভ দেখায়। এই ক্রিয়েটিভিটি আপনারাও কাজে লাগাতে পারেন। যদি লোকেশন বা ব্যাকগ্রাউন্ড ভালো না হয়, আপনি চেষ্টা করুন বেশিরভাগ আউটডোরে নিয়ে যেয়ে কাপলদের ভিডিও বা সিনেমাটোগ্রাফিটা করার জন্য। বিশেষ করে প্রোমো যেটা করেন, প্রোমো দিয়েই কিন্তু আপনার সিনেমাটোগ্রাফি বা ওয়েডিংয়ের যে কাজগুলো আছে এগুলা সহজে ক্লায়েন্ট থেকে আপনারা পরবর্তী কাজ পেতে পারেন। এরপরে ৫ নাম্বার যে টিপস আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ৫ নাম্বার টিপসটা হলো কি? ৫ নাম্বার টিপস যেটা আছে সেটা আপনাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? আপনারা অবশ্যই যারা সিনেমাটোগ্রাফি করবেন বা বিয়ের কাজ করবেন বা বিয়ের কোনো ভিডিও করবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন লাইভ ভিডিও নেওয়ার জন্য। লাইভ ভিডিও বলতে কি, লাইভ সাউন্ড সহ, সাউন্ড হইলেও কি ন্যাচারাল সাউন্ড। বিশেষ করে এখনকার দেখবেন চিত্রগল্প হোক, ফিল্মিজন হোক, যেসব ভালো কনটেন্ট কাজ করে এরা দেখবেন যে অনেক বিয়ের ভিডিওর যে প্রোমো আছে লাইভ অডিওর উপরে প্রোমোটা তৈরি করে এবং লাইভ অডিওতে কিন্তু অনেকেই ধরুন কাপলের গল্প করতেছে, ফ্যামিলির কেউ গল্প করতে, এমন কোনো সাউন্ড আসবে যে সাউন্ডগুলো আপনার ভিডিওতে দেখলে ২-৪ বছর পরে ওই ভিডিওটা দেখে তাদের কাছে অনেক ভালো লাগবে বা হাস্যকর লাগবে যে আমি এর বিয়ের সময় এই গল্পটা করছি। অবশ্যই লাইভ অডিও নেওয়ার চেষ্টা করুন। আপনার ক্যামেরায় বিল্ট ইন মাইক্রোফোন থাকে, এটাতেও ভালো সাউন্ড হয়। আর যদি আপনার একটু বাজেট বাড়াতে পারেন, বয়া এমন নামের একটা মাইক্রোফোন আছে যেটা আপনার ফোনে লাগায় ফোনের মাধ্যমে লাইভ অডিওটা রেকর্ড করতে পারেন। লাইভ অডিওটা কিন্তু ভিডিওর মান অত্যন্ত বেড়ে যায়। বর্তমানে একটা ট্রেন্ড চলে আসতেছে, অনেক বিয়ের কাজ বা সিনেমাটোর কাজ দেখুন লাইভ অডিওর উপরেও করা হয়। মানে ভিডিওর কাজ যদি একটা 20 মিনিটের হয়, এর মধ্যে দেখবেন অনেক জায়গায় হচ্ছে লাইভ অডিও। যেমন মুসলিম বিয়ের যে কবুল পড়ানো, এটা কিন্তু লাইভ অডিও চায়, বা বিয়ে পড়ানোর যে লাইভ অডিও, তারপর হচ্ছে হিন্দু বিয়ের যে মন্ত্র পড়েছে পুরোহিত, সেটার যে লাইভ অডিও, বা দুইজন কাপল গল্প করতেছে, বা যারা নতুন আত্মীয়তা হয়তো দুই ফ্যামিলির মধ্যে কেউ গল্প করতেছে ফ্যামিলিগত বিষয় নিয়ে, এসব লাইভ অডিও রেকর্ড করবেন এবং ভিডিওতে রাখার লাইভ অডিও, মানে গানের নিচে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক দিবেন তার সাথে লাইভ অডিও রাখার চেষ্টা করবেন। এটা একটা প্রো লেভেলের লাইভ অডিও রাখলে হবে কি, আপনার অবশ্যই ভিডিওটি অ্যাট্রাক্টিভ লাগবে এবং আজ থেকে ৩-৪ বছর পর যখন ওই ফ্যামিলির লোকজন ওই ভিডিওটা দেখবে, মনে হবে হাসি খুশি থাকবে, ভালো লাগবে, তাদের কাছে ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে। অবশ্যই লাইভ রেকর্ডার করার চেষ্টা করবেন। লাইভ অডিও যে আছে সেই অডিওটা নেওয়ার চেষ্টা করবেন। কিছু জায়গায় স্লো মোশন নেবেন ১২০ FPS এ, সেই জায়গাতে হয়তো লাইভ অডিও রেকর্ড করা সম্ভব নয়, কিন্তু আপনার চেষ্টা করবেন লাইভ অডিও রাখার ভিডিওতে, এটাতে ভিডিওটা অ্যাট্রাক্টিভ হবে। আপনি চেষ্টা করবেন ভিডিওটি, আপনি সিনেমাটোগ্রাফি বা বিয়ের যেটাই কাজ করেন না কেন, সেটা ভিডিওটা যত অ্যাট্রাক্টিভ করবেন ক্লায়েন্ট কিন্তু ততটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ৫টা টিপস আপনি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। যারা এন্ট্রি লেভেলের বা নতুন শুরু করতে যাচ্ছেন সিনেমাটোগ্রাফি, এই ৫টা টিপস মাথায় রাখবেন এবং ৫টা টিপসের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, এই ৫টা টিপস ফলো করে কাজ করা শুরু করবেন, আপনারা দেখবেন যে কাজের মান অত্যন্ত সুন্দর আছে। আমি যে ৫টা টিপস বললাম খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে নতুন, আর যারা প্রো লেভেল তারা স্কিপ করেও যেতে পারেন বা তারা আরও ভালো কাজ করতে পারেন। কিন্তু যারা এন্ট্রি লেভেল নতুন কিনছেন ৭০০D ৬০০D বা কম দামি ক্যামেরা ম্যাটার না, ভিডিও কোয়ালিটি ম্যাটার না, আপনি কাজের মান দেখান। কাজের মান বলতেছি আপনি কাজের কোয়ালিটি বা ক্রিয়েটিভিটি দেখান, আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আর ক্রিয়েটিভিটি দেখলে ভালো কিছু করলে কিন্তু অবশ্যই পয়সার পরিমাণ বাড়াইতে পারবেন। পয়সার পরিমাণ বাড়াতে পরবর্তীতে আপনি সেটা গিয়ারের কাজে লাগাইতে পারবেন বা আপনি নিজস্ব ব্যক্তিগত কাজে লাগাইতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমার ভিডিওটি যদি একটু হেল্পফুল থাকে অবশ্যই লাইক করবেন। আপনারা হয়তো আমার ভিডিও দেখেন অনেকে লাইক করেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি DSLR সম্পর্কে, ক্যামেরা সেটিং সম্পর্কে, ফিল্ম মেকিং সম্পর্কে, সিনেমাটোগ্রাফি সম্পর্কে অনেক রকম ভিডিও দিয়ে থাকি। যারা নতুন তারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন সব ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যারা সিনেমাটোগ্রাফি নিয়ে ইন্টারেস্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এই বলে ভিডিওটি শেষ করছি।